আসসালামু আলাইকুম। আল মাহমুদের লেখা অন্যতম একটি উপন্যাস হচ্ছে উপমহাদেশ। আহ, আল মাহমুদের অন্যতম একটি সৃষ্টি হচ্ছে এই উপমহাদেশ উপন্যাসটি। আহ, একটি কালজয়ী উপন্যাস বলা চলে। এই উপন্যাসটি একদিকে যেমন ঐতিহাসিক, তেমনি রোমান্টিক, তেমনি একেবারে হৃদয় বিদারক, সব মিলিয়ে একটি পারিবারিক একটা অসাধারণ একটি উপন্যাস, অসাধারণ সৃষ্টি আল মাহমুদের। তো আল মাহমুদের শ্রেষ্ঠ উপন্যাসের মধ্যে একটি। তো যা হোক, উপন্যাসটির ওপরে আমরা সংক্ষেপে কিছু রিভিউ দেই, আলোচনা করি। এই উপমহাদেশ উপন্যাসটি যার ভাষ্যতে বর্ণিত হয়েছে তিনি হচ্ছেন লেখক সৈয়দ হাদি মীর, আর ইনি হচ্ছেন এই উপন্যাসের মূল চরিত্র বা সেন্ট্রাল ক্যারেক্টার। তো যাই হোক, প্রথমে যেভাবে উপন্যাসটি শুরু করা হয়েছে, এই সৈয়দ হাদি মীরকে তার দুলো ভাই অর্থাৎ বোনের স্বামী ভারত থেকে একটা চিঠি পাঠিয়েছে যে বাংলাদেশ থেকে ভারতে আসার জন্য। কারণ সে সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা মুক্তিযোদ্ধাদেরকে মারত, হিন্দুদেরকে মেরে ফেলতো, এবং বুদ্ধিজীবী যারা ছিল তাদেরকে কিন্তু মেরে ফেলতো। সাধারণ মুসলমানদেরকে ওরমভাবে মারতো না, বাট এই তিন শ্রেণীর লোকদেরকে বেশি তারা আর কি আঘাত করতো, অ্যাটাক করতো এবং তাদেরকে ক্রস ফায়ার দিত। তো এর উপরে প্রেক্ষিতে, চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে সৈয়দ হাদি মীর রওনা দেন, এবং যার নেতৃত্বে তিনি ভারতে বর্ডার ক্রস করবেন, একজন আর কি মুক্তিযোদ্ধা তিনি, যিনি এই বর্ডার ক্রস করার দায়িত্ব পালন করছিলেন। আর যিনি একে অর্থাৎ সৈয়দ আব্দুল হাদি মীরকে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন, তিনি হচ্ছেন আনিস। তো ইনি একটি নৌকো ভাড়া করেছিলেন, করার পরে পুরো নৌকো ফুল হয়েছে, মানে 30 জন এরকম আটে নৌকায় ধরে। তো কয়েকজন লোক নিয়ে এখন নৌকা স্টার্ট দেবে, এরকম সময় এই হাদিমির আবার দুজন মেয়েকে নিয়ে আসছে। একজন মেয়ের নাম ছিল সীমা আর একজনের নাম ছিল নন্দিনী। তো এরা দুইজন বোন। এই সীমা হচ্ছেন স্কুল টিচার, তার স্বামী একটা ইয়েতে কাজ করে, ব্যবসা করে। তো ব্যবসার জন্য ঢাকায় গিয়েছিল, ঢাকা থেকে আর ফিরে আসে নাই 2-3 মাস যাবৎ। তো এই জন্য এরা ভেবে নিয়েছে হয়তো মারা গিয়েছে বা কোনো কারণে কোথাও আটকে গিয়েছে। তো আর এরা যেহেতু হিন্দু, এ কারণে এরা শপথের কারণে ভারতে পাড়ি দেওয়ার জন্য রওনা হয়েছিল, এবং তারা কীভাবে যাবে, যাওয়ার কোনো সিস্টেম খুঁজে পাচ্ছিল না। পরবর্তীতে যখন হাদির সঙ্গে দেখা হয়, হঠাৎ করে তারা আর কি হাদির ওপর ঝুট বই করে যে আপনি যখন ভারতে যাচ্ছেন আমাদেরকেও নিয়ে যান। তো ইনি আর লেখক সাহেব আর তেমন কিছু বলতে পারেন নাই। এদের জোরাজুরিতে তিনি স্বাধীনে যখন ওই নৌকার কাছে আসেন, তখন এই আনিস, যিনি এই মুক্তিযুদ্ধের পার করার দায়িত্ব ছিলেন, তিনি বললেন না না, অতিরিক্ত মেয়েদের আমরা নিতে পারবো না, কারণ আমি তো লোক আমাদের নোট, তার মধ্যে আবার হিন্দু, এদেরকে আমরা নিতে পারবো না। তো আর কি এই সীমা এবং নন্দিনী চক্রবর্তী এদের জোরাজুরিতে, এদের কান্নাকাটিতে পরবর্তীতে তাদেরকেও সাথে নেয়, এবং সাথে নিয়ে যখন নৌকা পার হয়ে, অর্থাৎ ভৈরব নদী সম্ভবত, এই নদীর উপর দিয়ে যখন তারা পার হয়ে ভারতের খুব কাছাকাছি ত্রিপুরা রাজ্য দিয়ে ভারতে ঢুকবে, ত্রিপুরা দিয়ে আগারতলায় পৌঁছবে, এটা তাদের উদ্দেশ্য ছিল। কিন্তু হঠাৎ করে নৌকা থেকে নামার পরপরই তাদের আর কি কিছু রাজাকার বাহিনী অ্যাটাক করে। পরবর্তীতে অল্প একটু তার ছেড়ে দেয়, যদি তারা ওই রকম রাজাকার ছিল না সম্ভবত। এবং সৈয়দ হাদি মীরের পরিচয় পাওয়ার পরবর্তীতে, এবং হাদি মীরের যেহেতু এলাকায় পরিচিত ছিল, তার পরিচয় দেওয়ার কারণে তাদেরকে ছেড়ে দেয়। পরবর্তীতে আবার একটা রাজাকার বাহিনীর সাথে তাদের সাক্ষাৎ হয়। তার পরবর্তীতে আর কি সাক্ষাৎ হওয়ার সাথে সাথেই বাকি যে লোকজন ছিল তাদেরকে সবাইকে যাইতে দেয়, শুধুমাত্র হাদিমির লেখক এবং সীমা নন্দিনী এই দুজনকে আটকে রাখে। এবং ওদিকে আনিস তো সে আগেই পালিয়েছে, নৌকার থেকে নামার পরে পরে যখন কিছু লোক তাদেরকে অ্যাটাক করেছিল তখন সে আগেই পালিয়েছিল। তো এখানে আটকে রাখার পরে সীমা নন্দিনীদেরকে কাপড় চোপড় তাদের থেকে খুলে নেওয়া হয়, শাড়ি টাড়ি খুলে নেওয়া হয়, এবং তাদেরকে হাত পা বেঁধে একটা বাড়িতে নিয়ে যাওয়া হয়, এবং তাদেরকে বলা হয় আজকে তোমরা এখানে থাকবা, তার পরবর্তীতে তোমাদেরকে পাঞ্জাবি যে আর্মিগুলো রয়েছে তারা তোমাদেরকে নিয়ে যাবে। তো একটা রাত তারা একটা ওই এলাকার একটা বাড়িতে তাদেরকে আটকে রাখে, এবং
তারা তাদেরকে মারাত্মকভাবে ধর্ষণ করে এবং তাদেরকে রেপ করে, যার ফলশ্রুতিতে তারা ওই দুজন খুব আহত হয়। এদিকে হাদিমিরকেও খুব মারাত্মকভাবে বেঁধে রেখে পেটানো হয়, যার ফলশ্রুতিতে সে চাইলেও কিছু করতে পারছিল না। তো যখন ভোর হয়, তখন ভোরের একটু আগে আর কি, তখন এই লেখক দেখতে পায় যে সকালে ওখানে মারামারি শুরু হয়ে গেছে। মানে আনিসের নেতৃত্বে যে মুক্তিযোদ্ধারা ছিল তারা লোকজন নিয়ে এসে এই রাজাকার বাহিনীর অ্যাটাক করেছে। অ্যাটাক করে সব রাজাকার বাহিনী ধরাশায়ী করে দিয়েছে। তারপরে লেখক নন্দিনী এবং সীমাকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে রাস্তার মাঝখানে সীমা হঠাৎ করে মারা যায়, কারণ পেছন থেকে গুলি করেছিল পাঞ্জাবি সেনাবাহিনীরা, যার ফলে রাস্তায় মারা যায়। এবং ডেড বডি রেখে নন্দিনী এবং লেখক হাদিমির বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতের ত্রিপুরাতে আগরতলা পৌঁছায় এবং সেখানে আর কি তাদের বোনের বাড়ি পারুল এবং ভাটুর বাড়িতে বটে। আর পারুলের যে স্বামী তিনি হচ্ছেন ইমাম, মোহাম্মদ ইমাম না কি যেন একটা নাম। তো উনি ছিলেন চট্টগ্রামের একজন সরকারি কর্মকর্তা বা একজন সচিব ছিলেন, মানে বড় ধরনের একজন কর্মকর্তা, যার ফলশ্রুতিতে তিনি আর কি পাঠিয়েছিলেন নিরাপদা এই লেখককে আশ্রয় দেওয়ার জন্য। তো তার বাড়িতে গিয়ে ওঠে এবং পরবর্তীতে কিন্তু এই নন্দিনীকে লেখক ভালোবাসে ফেলে এবং সে তাকে প্রস্তাব দেয়। কারণ নন্দিনী যখন হতাশ হয়েছিল, জীবন একেবারে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল, তখন এই লেখক তাকে বাঁচার আর কি উৎসাহ দেয়, প্রেরণা দেয় এবং নতুন করে বেঁচে থাকার যে একটা আগ্রহ জাগায়। তখন তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে এই লেখকের প্রথম স্ত্রী তার নাম হচ্ছে হামিদা বানু। তিনি আবার আগে ভাগেই দেশ থেকে চলে এসে মুক্তিযোদ্ধার ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন। ট্রেনিংয়ে যোগ দেওয়ার ফলে তিনি ওখানে ট্রেনিং ক্যাম্পে ছিলেন এবং লেখক হাদিমির এই ভারতে আসার পরেও তার স্ত্রীকে দেখতে দেন নাই, কারণ তারা আসলে ওই প্রথম স্ত্রীর উপরে একটু ভালোবাসা আর কি কমে গিয়েছিল, এরকম বলা চলে। পরবর্তীতে লেখকের প্রথম স্ত্রী যখন এই পারুলদের বাসা আসে, তখন সব কিছু শুনতে পায় যে নন্দিনী নামক একটা মেয়ে আসছে, তাদের সাথে লেখকের খুব ভাব, তখন সে আর কি হতাশ হয়ে যায়। সে তখন স্বামীকে বলে আর কি মেয়েদের যে স্বভাব হিংসা, সে তো মানে কি আর সেদিনকে মেনে নিতে পারে না, যদিও বিয়ে কেউ আসা হয় নাই তবুও এরকমভাবে মেনে নিতে পারে না। তো সে চলে যায়, বললো তুমি যদি পারো মুক্তিযুদ্ধে কিছু অবদান রেখো। এরপরে হামিদা বনে চলে যায়। বিস্তারিত আপনাদের চাইলে বিস্তারিত বই পড়তে হবে। এরপরে লেখক এবং নন্দিনী আরেকটা জিনিস নিয়ে এসেছিল যখন ওই আগরতলা এয়ারপোর্ট থেকে কলকাতায় এসেছিল, কারণ এই ইমাম ইনি একজন সরকারি কর্মকর্তা, যার জন্য তাকে কলকাতায় থাকতে হবে এবং কলকাতায় বিশেষ দায়িত্ব পালন করতে হবে। তো তখন একটা আর কি সম্ভবত বাংলাদেশের লোক তাদেরকে একটা ব্যাগ দিয়েছিল, যে ব্যাগের মধ্যে 3 লক্ষ টাকা ছিল এবং কিছু জরুরি কাগজপত্র ছিল। তো সেটা আমার নন্দিনী নিয়ে নেয় এবং হঠাৎ পরবর্তীতে ওই লোকটা আর ঢুকতে পারে না, যার ফলে তাদেরকে একটা আমানত হিসেবে দায়িত্বের বোঝা তাদের উপর এসেছিল। পরবর্তীতে নন্দিনী যখন দেখলো এটা মুক্তিযুদ্ধদের টাকা, 3 লাখ টাকা, তখন তারা নিজেদের একটা আত্মসম্মান এবং নিজেদের অনুতপ্ত হয় যে এই টাকা আমরা নিজেরা তো ভোগ করে খাইতে পারবো না, নিজেরা আরাম বিলাসে থাকতে পারবো না, এটা আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। আর এটা যে আমরা যে কোনো মাধ্যমে পৌঁছাবো হয়তো সঠিক জায়গায় পৌঁছাবে না, এই জন্য তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে আমরা দুজন গিয়ে সেই টাকা পৌঁছে দেবো। তারপর সেই টাকা নিয়ে তারা বাংলাদেশ বর্ডার ক্রস করে এবং ইমাম সেখানে সাহায্য করে, একজন লোক ঠিক করে দেয় মুক্তিযোদ্ধাদের। তারপর মুজাফফর বাহিনীকে অনেক কিছু বাহিনীর মাধ্যমে তারা সঠিক জায়গায় পৌঁছায়। আর ওখানে একজন মেয়ের কাছে সাক্ষাৎ করে, যে মেয়ের নাম এই সিটিতে উল্লেখ ছিল, তার হচ্ছে নাসরিন, এবং আরেকজন ছিল তাদের সব যোদ্ধারা, কী জানি রেজা নাম, সব অনেক কয়জন। তো এনারা ছিল মূলত কমিউনিস্ট পার্টি আর কি, কমিউনিস্ট পার্টি এর একটা আর কি মুক্তিযোদ্ধার গ্রুপ। আমরা জানি মুক্তিযোদ্ধা শুধু আর কি সব এক ছিল, কিন্তু আসলে না, মুক্তিযোদ্ধার অনেকটা গ্রুপ ছিল। কমিউনিস্ট পার্টির গ্রুপ ছিল, সাধারণ মানুষের গ্রুপ ছিল, আওয়ামীদের গ্রুপ ছিল, অনেক ধরনের গ্রুপে ভাগ ছিল মুক্তিযোদ্ধারা।
যাই হোক, সবার কমন উদ্দেশ্য ছিল পাকিস্তানিদের তাড়ানো, যতই ভাগ থাকুক। পর তারা অপারেশন কিন্তু একসাথে চালিয়েছিল। তো এদের সাথে আওয়ামী যারা নেতা নেত্রী যারা ৭০ নির্বাচিত হয়েছিল তারা তো ভালোতে পালিয়ে গিয়েছিল, এবং সাধারণ মানুষরা আর কি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সংখ্যাটাই বেশি। তো তারা আওয়ামী লীগরা আসলে ভারতের যেভাবে সাহায্য নিচ্ছিল, এ কারণে এই কমিউনিস্ট পার্টিদের ভয় হয়েছিল যে হয়তো আমরা পাকিস্তানিদের আধিপত্য থেকে হয়তো মুক্তি পাবো, কিন্তু পরবর্তীতে আমাদের ভারতের আধিপত্যে পড়তে হবে এবং ভারতের করল গ্রাসে পড়ে আমাদের স্বাধীনতা আরও বেশি জোরালোভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো এই ভয়ে কিন্তু এই ভারত থেকে যারা ট্রেনিং নিয়ে বাংলাদেশে আসতো তাদেরকে কিন্তু সহজে বিশ্বাস করতো না এই কমিউনিস্ট পার্টিটা, যাদের নেতৃত্ব ছিল সিরাজ শিকদার, সর্বহারা পার্টি, এসব অনেকগুলো পার্টি ছিল। তো এ আর কি পূর্বের উপন্যাস। পরবর্তীতে হামিদা বানুর পঙ্গু হয়ে যায় মুক্তিযুদ্ধে যখন শেষ হয়ে যায়। পরবর্তী সর্বশেষে তাদের সবার যখন দেখা হয়, তখন নন্দিনীকে লেখকের সাথে বিবাহ দেওয়ার জন্য বলে যে তোমরা বিবাহ করো, আমি তো এখন তোমাদের বোঝা, আমাকে তোমরা সেবা করো। পরে নন্দিনী বলে আপনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনার সেবা করার মাধ্যমে আমি একটু ধন্য হতে চাই। তেমনভাবে পরবর্তীতে উপন্যাসটা শেষ হয়ে যায়। এবং রেজা বলে যে এই উপমহাদেশে, তখন রেজা একটা কথা বলে যে আগরতলার পশ্চিমতলায় আমরা সর্বজ্ঞ, বাংলাদেশ গ্রামগঞ্জ আমাদের দেখেছেন, তেমনি দেখেছেন আসাম, মেঘালয়, আগরতলায়, পশ্চিমবঙ্গে সর্বত্র। আমাদের যুদ্ধ কার সাথে তা আপনার জানা। আমি ভাবতাম দ্বান্দ্বিক স্বপ্নেই দ্বন্দ্ব সমাধান, এটা কোনো দ্বান্দ্বিক বুঝতে সমাধান, তেমন আমি ব্যর্থ, তাহলে আমি আসি কই ভাই। তারপরে সে ভারতীয় মহাদেশে অন্যান্য দেশে স্বাধীন করার জন্য এই কমিউনিস্ট পার্টির যারা ছিল নেতা নেত্রীরা তারা অন্যত্র সরে যায়।